নমস্কার, আমি রূপসী হালদার। পড়ছি আমৃত ভালোবাসি তোকে, লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। এটি হচ্ছে সারপ্রাইজ পর্ব। কিছু মুহূর্তের জন্য আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। আবির মলিন চাহনি দেখে তানভীরের নিজের রুমে দরজা থেকে ডাকলো, কি হয়েছে ভাইয়া? বন্ধ দরজা থেকেই সহযোগ মনে করে আবির। তানভীরের দিকে না তাকিয়ে ছোট্ট করে বলল, কিছু না। নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে তানভীর পুনরায় বলল, ভাইয়া তোমার কি কিছুক্ষণ সময় হবে? কেন? এমপি তোমাকে দেখা করতে বলেছিল। আমাকে কেন? জানি না, সামনে নির্বাচন, হয়তো সেই নিয়ে বিষয়ে কথা বলতে চাই। কিছুক্ষণ অপেক্ষা কর, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আবির ফ্রেশ হয়ে তানভীরের সঙ্গে বেরিয়ে গেছে। মেঘ রুমে বসে হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছিল। বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের একটা ড্রেস কাজ করছে। ড্রেসের কাজ শেষ করেই বর্ণাকে ছবি পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ছবি দেখে বর্ণা কল করেছে। দুই বান্ধবী প্রায় 30 মিনিট গল্প করেছে। বর্ণা জামা কাপড় সেলাই করতে পারে। মেঘ যেহেতু হ্যান্ড পেন্টিং শিখে ফেলেছে, দুই বান্ধবী মিলে অনলাইনে বিজনেস করবে। এই বিজনেসে এত টাকা দিয়ে তারা দেশের সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবে। এরপর দেশের বাইরে ট্যুর দিতে যাবে। যখন যা ইচ্ছে করতে হবে তাই করতে পারবে, কারো কাছে অনুমতি নিতে হবে না। এসব নিয়ে আড্ডা দিচ্ছিল। কথা শেষ করে মেঘ ড্রেসটাকে নিয়ে হুটুপুটি করে নিচে নামলো, আম্মু কাকিয়া আব্বু সবাইকে দেখানোর জন্য। সবার প্রশংসা শুনতে শুনতে মেঘের গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে। মিম খুশিতে বোনকে জড়িয়ে ধরেছে। আদি ওয়ার্ড্রপ থেকে নিজের 5 থেকে 7টা টি-শার্ট শার্ট বের করে নিয়ে এসেছে। মেঘ যেন সেগুলোতে কার্টুনের ক্যারেক্টার আর্ট করে দেয়। আদির এমন কাণ্ড দেখে বাড়ির প্রত্যেককে হাসতে হাসতে ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তানভীর আর আবির বাসায় ঢুকলো। ড্রয়িং রুমে হাস্যোজ্জ্বল পরিবেশ দেখে তাদের মনোযোগ সেদিকে গেল। মোজাম্মেল খান তানভীর চেয়ে উদ্দেশ্য করে ঠাট্টা স্বরে বললেন, দেখো আমার মেয়ে কত সুন্দর করে জামা প্রিন্ট করেছে। আমার মেয়ে বলে কথা। তানভীর ড্রেসটা ভালোভাবে দেখে নিল। ড্রেস দেখে বোঝা যাচ্ছে কাঁচা হাতের কাজ। প্রথমবারের কারো কাজই পারফেক্ট হয় না। তারপরও দূর থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না। কালার কম্বিনেশন ভালো হওয়াতে দূর থেকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তানভীরের পাশাপাশি আবিরও ড্রেসের দিকে তাকালো। চোখাচোখি হলো আবির আর মেঘের। অভিমানে মেঘ চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবিরও অন্যদিকে তাকালো। তানভীর আব্বুর ঠাট্টা বুঝতে পেরে সে মজার ছলে বলল, শুধু আপনার মেয়ে বলে না, আমারও বোন বলেও এত সুন্দর প্রিন্ট করেছে। আমার বোনের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তানভীরের এমন কথা শুনে সকলে হাসতে শুরু করেছে। একটা ড্রেস প্রিন্ট করে নিয়ে বাবা ছেলে মিলে মেঘকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তানভীর খানিক হেসে আবিরের দিকে তাকে ভ্রু নাচিয়ে বলল। আবিরের অষ্টদায় কিছুটা প্রশস্ত হলো। আবিরকে শোনানোর জন্যই বলেছিল বোনকে লক্ষ্মী বলে সম্বোধন করাটা। আবির বুঝতে বাকি আবির আর মেঘের মধ্যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য হলে সেটা সব থেকে বেশি যে বুঝতে পারে সেটা হচ্ছে তানভীর। সন্ধ্যায় আবিরকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আবির কিছু বলছে না। মেঘের বিষয়ে কিছু বলে কথা এড়িয়ে যাচ্ছে সে। মোজাম্মেল খান তানভীরের কথায় প্রত্যুত্তরে বললেন, আমার মেয়ের এত এত গুণ যে আমার মেয়ে এই বাড়িতে বউ হয়ে যাবে, সেই বাড়ির রানীর মতো থাকবে, বুঝলে? তানভীর দ্বিতীয়বারের মতো আবিরের দিকে তাকিয়ে হালকা কাশি দিয়ে ভ্রু নাচালো। ইশারাতে যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে আবিরকে, কি রাখবে তো রানীর মতো? তানভীরের মুখে হাসি থাকলেও আবিরের ভ্রু যুগল কোচখানো। আব্বু চাচ্চুকে সে এক বিন্দু বিশ্বাস করতে পারে না। আজ মজার ছলে বলছেন, কিন্তু দুদিন পর যে তার ব্যবস্থা করতে যাবেন না তার কি গ্যারান্টি আছে? ভাবতে আবিরের কলেজে কেঁপে উঠল। আর এক মুহূর্ত দাঁড়ানো না। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হালিমা খানের উদ্দেশ্যে বলল, আম্মু খাবার রেডি করো। মেঘ চোখ ছোট করে সিঁড়ির পানে চেয়ে আছে। অষ্টাদশে অভিমানের তীব্রতা হানা দিয়েছে। সন্ধ্যাবেলায় আবির ভাইকে রাগ দেখানো, অথচ আবির ভাই নিজে থেকে একবারের জন্য কথা বলার চেষ্টা করলো না। ড্রেস দেখে সকলেই প্রশংসা করেছে, কিছু একটা কমেন্টস হলেও করেছে, অথচ আবির ভাই কিছুই বলছেন না। পৃথিবীর বুকে এই একটা মানুষের হৃদয়ই বোধ হয় শক্ত পাথরের মতো, যে হৃদয়ে না আছে কোনো অনুভূতি আর না আছে কোনো আবেগ। ড্রেসটা মিমকে দিল। এখনও রং ঠিক মতো শুকায়নি। শুকানোর পরেই ব্যবহার করতে পারবে। সবার সঙ্গে মেঘও খেতে বসেছে। আবির একটা ব্যাগে ল্যাপটপ আর কিছু জামাকাপড় নিয়ে নিচে এসেছে। ব্যাগ রেখে খেতে বসেছে। খুব তাড়াহুড়োতে খাবার শেষ করেছে। আলী আহমেদ খান একবার ব্যাগের দিকে তাকাচ্ছেন, একবার আবিরের দিকে। ছেলে তাড়াহুড়ো দেখে কিছু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। অবশেষে শুধালেন, এত রাতে কোথাও যাবে? কাজ আছে। আসবে কখন? 3-4 দিন পর। অফিসে? ঢাকাতেই থাকবো, সমস্যা নেই, অফিসে সময় মতো চলে আসবো। ঢাকাতে থাকবে মানে? ঢাকায় তোমার কি এমন কাজ আছে যে তুমি বাড়িতে থাকতে পারবে না? বাড়ির বাইরে তোমাকে থাকতে হবে? আচ্ছা, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ। সকলেই নির্বাক।
আবির খাবার শেষ করে হাত ধুয়ে ব্যাগ নিয়ে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। সকলের মতো মেঘও স্তব্ধ হয়ে গেছে। কথাগুলো নেই, হুট করে বাসা থেকে বেরিয়ে গেলেন। এসব কাজ ছেলেদের পক্ষেই সম্ভব। বাইরে রাত কাটানো, বড়দের মুখের ওপর কথা বলা, বেপরোয়া চলাফেরা, স্বাধীনতা ছেলেদেরই। মারিয়া খান রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, আপনাকে কতবার বলেছি ছেলেকে বিয়ে করাতে। ঘরে বউ থাকলে এভাবে রাত বিরাতে বাইরে বাইরে ঘুরতে পারতো না সে। আচ্ছা দেখছি। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আবির এখনো বাসে ফেরেনি। অভিমানী মেঘ সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখে, যেন আবির ভাইয়ের কথা মনে পড়ে না। মিম আদির সঙ্গে খেলাধুলো করে, টিভি দেখে, ক্লাসে যায়, অথচ সারাদিনের ব্যস্ততার মাঝেও হঠাৎ করে বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কারো কণ্ঠ শোনার জন্য মনটা ছটফট করতে থাকে। সহ্য করতে না পেরে কল দিল সেই পাথুরে হৃদয় মানবকে। পরপর 2বার কল দিল, অথচ কল রিসিভ হচ্ছে না। মনকে সান্ত্বনা দিচ্ছে, হয়তো ব্যস্ত আছেন, কিন্তু মনটা মাঝে মাঝে সান্ত্বনা মানতে চায় না। মনটা যেন চিৎকার করে বলছে, তোকে লাগবে মানে লাগবেই, এখনই এই মুহূর্তেই রাখবে। মনে কথা রাখতে 3য়বারের মতো ডায়াল করলো, অথচ কোনো রেসপন্সই নেই। 5 মিনিটের মধ্যেই নিশ্চুপ বসে রইল মেয়ে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি সেই পাথরের মানবের কল আসলো। নিজের প্রতি রাগ আর অভিমান বেরিয়ে যাচ্ছে। নিজে রাগ করে নিজে বেহায়ের মতো কল দিচ্ছে, অথচ আবির ভাই রিসিভই করছে না। রাগে ক্ষোভে একসময় চোখ দুটো বেয়ে পানি পড়তে শুরু করেছে। বিকেল পেরিয়ে রাত হয়ে গেছে, অথচ আবিরের ফোনের ভাইয়ের কোনো কথাই নেই, কোনো খবর নেই। প্রায় 10টার দিকে আবির কল ব্যাক করেছে। একবার রিং হতেই মেঘ সঙ্গে সঙ্গে রিসিভ করলো। ওপাশ থেকে আবির বলল, সরি, কাজে ব্যস্ত ছিলাম, ফোন দেখিনি। প্রখর অভিমান বুঝেই গালে পানি জমে গেছে। মেঘ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত কণ্ঠে শুধালো, মেঘ কি হয়েছে তোর? এই মেঘ। সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। আবিরের কলের পর কল করেই যাচ্ছে, অথচ রিসিভ হচ্ছে না। প্রিয়সীর মলিন চেহারা যেখানে আবিরের হৃদয়কে ক্ষতবিক্ষত করে, সেখানে তার প্রিয়সী কাঁদছে। কিছুক্ষণের মধ্যে আবির বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে সবাই বসে ইকবাল খান নিউজ দেখছিলেন। আবিরকে দেখে চিন্তিত কণ্ঠে বললেন, তুই না আরও 2 দিন থাকবি, পরে আসতে চেয়েছিলিস? জবাবে আবির বলল, ইচ্ছে হলো তাই চলে এসেছি। আবির দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে মেঘের রুমে ঢুকলো। মেঘ বিছানায় উপর হয়ে শুয়েছিল, হয়তো ঘুমিয়ে পড়েছে। আবির ব্যাগটা চেয়ারের উপর রাখতে মেঘ উঠে বসেছে। স্নিগ্ধ চোখে অপলক আবিরকে আপাদমস্তক দেখে চিবুক নামিয়ে নিল। আবির মেঘের কাছাকাছি এসে প্রশ্ন করল, কি হয়েছে তোর? মেঘের নিস্তব্ধতা দেখে আবিরের মেঘের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করলো। কপাল ঠান্ডা। তবে হলোটা কি? কয়েকবার মেয়েকে জিজ্ঞাসা করার পর সাড়া না পাওয়ায় আবির বিছানার পাশে ফ্লোরে বসে পড়েছে। ফ্লোরে বসে বিছানার পাশে মাথা রেখে মেঘের অভিমানী মুখের পানে চেয়ে আছে। আবিরের কারণ দেখে মেঘ তার চিবুক নামিয়ে গলায় ঠেকালো, তবে আবিরের দৃষ্টি সরালো না। হঠাৎই আবিরের হাত বাড়িয়ে ব্যাগ থেকে নিজের কাছে নিয়ে এলো। সেখানে একটা শপিং ব্যাগ আর কয়েকটা কাচের প্যাকেট বের করে চেয়ারের উপর রেখে সেই শপিং ব্যাগ থেকে কয়েকটা বেলি ফুলের মালা বের করেছে। মেঘ আর চোখে মালাগুলোর দিকে তাকিয়ে সহসা মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলেছে। আবিরের মোলায়েম কণ্ঠে ডাক, ম্যাম। মেঘ আবিরের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আল্লাদি ডাকে মেঘের রাগ ভাগাবে না। মেঘ পুনরায় মুখ ঘোরালো। আবির মৃদু হেসে বলল, হৃদয়ে বইছে প্লাবন, তীব্র ব্যাকুলতা, তুই আমার নিভৃতে যতনে রাখা বেলি ফুলের পুষ্পমালা। মেঘ কপাল কুঁচকে চোখ গোল গোল করে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, এসব ভাবের কথা আমার শোনাতে আসবেন না, সব কিছু মাথার ওপর দিয়ে যায়। আবির কিছুটা সশব্দেই হাসলো। মন খারাপ, রাগ, অভিমান দূরে সরিয়ে হাত বাড়িয়ে নমনীয় কণ্ঠে বলল, দেখি হাতটা দে। দরকার নেই। আবির কণ্ঠস্বর ভারী করে বলল, শরীরে আকাশসম ক্লান্তি নিয়েও জ্যাম পেরিয়ে শহর জুড়ে ঘুরে ফুল নিয়ে এসেছি, ঢং করিস না প্লিজ। আমি ঢং করছি? ঢঙিরা ঢং করবে, এটাই তো স্বাভাবিক। মেঘের উত্তরের তোয়াক্কা না করে আবির মেঘের হাতটা টেনে আলতোভাবে হাতে বেলি ফুলের মালা বেঁধে দিয়েছে। মেঘ কয়েকবার হাত সরাতে চেয়েও, কিন্তু আবিরের তীক্ষ্ণ দৃষ্টি দেখে মাথা নিচু করে রাগে গজগজ করতে করতে বলল, আপনাদের কি আমাকে লোভী মনে হয়? কেন? যখন যা ইচ্ছা আচরণ করবেন, যা তা বলবেন, যেভাবে খুশি সেভাবে ভাব দেখাবেন, এরপর কাচ্চি, মালা, চকলেট, হাজিবাজি জিনিস নিয়ে আমার রাগ ভাঙানোর চেষ্টা করবেন, মন ভাঙানোর চেষ্টা করবেন। আমি কণ্ঠস্বর ভারী করে বলল, যা ইচ্ছে আচরণ আমি করতে চাই না, তোর কিছু কিছু কর্মকাণ্ড আমার সেসব আচরণ করতে বাধ্য করে। সেজন্যই তো কল দিলে কল ধরেন না, পাষাণ। আবির শান্ত কণ্ঠে শুরু করলো বলা,
আমি সত্যি সত্যি ব্যস্ত ছিলাম। অফিসের পাশাপাশি অন্যান্য কাজ নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। বিকেলের পর ফোন হাতে নেওয়ায় সময় পাইনি। সত্যি বলছি আমি, বিশ্বাস কর। মেঘ বিরক্তির স্বরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আবির চোখের বর্ণ কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে। আবির ভ্রুকুচকে পুনরায় প্রশ্ন করলো, তুই আমায় বিশ্বাস করিস না? না। একটুও করিস না? না। সত্যি? হুম। যেখানে বিশ্বাস নেই সেখানে আবিরের কোনো কথাও নেই। আবির চলে যেতে নিলে মেঘ মুচকি এসে বলল, একটু একটু বিশ্বাস করি। এক চিমটিতে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই। চোখ বন্ধ করে আমার বিশ্বাস করতে পারলে তবেই বলিস। আবির কারো অবিশ্বাসের পাত্র হয়ে থাকতে চায় না। মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। সামান্য কথাতে আবির ভাই এভাবে রেগে যাবে মেঘ সেটা কখনো ভাবতে পারেনি। আবির রাগে ব্যাগ নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাত 11:50 নাগাদ মেঘ চুপি চুপি আবিরের রুমের সামনে এসেছে। ড্রয়িং রুমের একটা লাইট ব্যতীত পুরো বাড়ির লাইট অফ। 12টায় নিউ ইয়ার, এই জন্যই মূলত আবির ভাইকে বেশি মিস করছিল। কল দিতেই বলল, কিন্তু আবিরের কণ্ঠ শুনে নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি। বুকের ভেতরে অভিমানের পাহাড় গলতে শুরু করেছিল। নতুন বছর প্রিয় মানুষের সঙ্গে কাটাবে, এভাবেই সন্ধ্যার ছাদ থেকে অনেকগুলো ফুল এনে সেগুলো সাজিয়ে সাথে একটা সুন্দর গিফট প্যাকেট বানিয়ে তাতে ডিজাইন করে হ্যাপি নিউ ইয়ার ও লেখা, সাথে সুন্দর একটা চাবির রিং দিয়েছে। মানুষ বলে বছরের প্রথম দিন যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই কাটে। কুসংস্কার ছিল মেঘের ইচ্ছে সে আবিরের সঙ্গে নতুন বছর শুরু করবে। গিফটগুলো নিয়ে আস্তে করে দরজায় ধাক্কা দিতেই চোখে পড়ে বিছানার দিকে। সামান্য আলোতে আবিরের নাক আর কপালে দেখা যাচ্ছে লেপ্টে থাকা সম্পূর্ণ শরীর। মেঘ সেখানে দাঁড়িয়েই পায়ের নুপুর দুটোকে নিচ থেকে হাত দিয়ে তুলে পায়ের মাংসালো শব্দের আস্তে আস্তে করে কোনো শব্দ যাতে না হয় সেভাবে হেঁটে গেল। খুব সতর্কে সুনিত পা রাখলো রুমের মধ্যে। গিফটগুলো সযত্নে টেবিলের উপর রেখে তাকালো আবিরের অভিমুখে। গত 3 দিন ঠিকমতো ঘুম খাওয়া কিচ্ছু হয়নি। ক্লান্তিতে আবিরের চোখের পাতা বারবার বন্ধ হয়ে আসছিল, তাই রুমে এসে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। মেঘ আবিরের মাথার কাছে দাঁড়াতেই আবিরের থুতনি পর্যন্ত দেখা যাচ্ছিল। থুতনির নিচে থেকে বাকি শরীর লেপের নিচে ঢাকা। মেঘের বুকে চাপা অভিমান দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসছে। সঙ্গে সঙ্গে ঢোক গেলে নিজের নাক মুখ চেপে ধরল। একবার আবির ভাইকে বলেছিল, নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি। পুরনো কথা মনে পড়তেই নাক মুখ চেপে ধরেছে। এবার আর কোনোভাবেই ভাষা যাবে না। মন বারবার চলে যেতে বলছে, অথচ মেঘ দৃষ্টি সরাতে পারছে না। আবির ভাইয়ের ঘুমন্ত মায়াময় চেহারার পানি মুগ্ধ আঁকিতে চেয়ে আছে। যে মানুষটার উপস্থিতি হৃদয়ে তোলপাল চালায়, তার যার শানিত দৃষ্টি হৃদয়টাকে ক্ষতবিক্ষত করে, সেই মানুষটি কি সুন্দর ঘুমিয়ে আছেন। অষ্টদশীর মনে রাজ্যে অনুভূতিরা সব অভিমান ভুলে নবরূপে সেই শ্যামবর্ণের পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়েছে। স্ত্রীর দৃষ্টিতে চেয়ে মনে মনে বিড়বিড় করে বলল, আপনি এত কিউট কেন? মনে হয় আল্লাহ আপনাকে বানানোর জন্য সময় কিউটের ডিব্বা আপনার উপর ঢেলে ফেলে দিয়েছিল। বেলকনি দিয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস গায়ে লাগতে শরীরের লোম দাঁড়িয়ে পড়েছে। সেই সঙ্গে মেঘও কাঁপছে। এই ঠান্ডায় বেশিক্ষণ এভাবে থাকা যাবে না। শরীরের কম্পনের শব্দে আবিরের ভাই সজাগ হয়ে যাবে। বারবার যেতে চাইছে, কিন্তু ঘুমন্ত আবিরকে দেখার লোভ সামলিয়ে যেতে পারছে না। কে বলবে এই মেয়ে গত 9 বছর যাবৎ আবিরকে সহ্য করতেই পারতো না। আবির বাড়ি হিসেবে ফিরেছে সবে মাত্র 6 মাসই হয়েছে, তবে আবিরের প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে সে। যে মেয়ের রাগ আর জেদের কাছে পুরো খান বাড়ির প্রতিটা সদস্য হার মানত, সেই মেয়ের রাগ অভিমান এখন আবিরের রাগের সামনে তুচ্ছ। ভালোবাসা বোধহয় এমনই হয়, শত রাগের পরেও প্রিয় মানুষের উপস্থিতি হৃদয়ে প্রশান্ত করে তোলে। দেওয়াল ঘড়ির টিকটিক শব্দে মেঘের ঘোর কাটে। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়ে দেখলেও 12টা বাজে। মুখ ধুকপুক করতে শুরু করে দিয়েছে। মনে অপরাহমূলক কাজ করার নিষিদ্ধ ইচ্ছে জাগছে। বুক ফুলিয়ে কয়েকটা শ্বাস টেনে নিঃশ্বাস আটকে আবিরের কপাল বরাবর মুখ এগিয়ে নিল। উদ্দেশ্য আবিরের কপালে চুমো খাবে। একটু সামনে এগোতেই বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে। অষ্টদশী বুঝতে পারছে এই কাজ তার পক্ষে সম্ভব না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। নিজেকে সামলে বাম হাত দিয়ে মুখ চেপে চলে গেছে যাওয়ার জন্য। পা বাড়াতেই অমনি ডান হাত টান অনুভব করে। কয়েক সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করল। আবির মেঘের ডান হাতে জোরে টান দেওয়ায় মেঘ আবিরের উপর এসে পড়েছে। তৎক্ষণাৎ মেঘকে উপর থেকে পাশে সরিয়ে আবিরের গায়ে দেওয়া লেপ দিয়ে মেঘের গা ঢেকে দিয়েছে। মেঘের কাঁধের দুপাশে 2 হাতে ভর দিয়ে মেঘের মুখোমুখি উপরে শুয়ে আছে। আবিরের শরীর
না আছে লেপ, না আছে শীতের কোনো ভারী জ্যাকেট, একটা ট্রাউজার আর ফুল হাতা টি শার্ট পরেছে। মেঘ তাতে দাঁত চেপে ধরে আছে, চোখ বন্ধ পাতা, হাত খোপায় বাঁধা চুলগুলো খুলে এলোমেলো হয়ে আছে, দুই হাতে বেলি ফুলের মালা, বেলি ফুলের সুবাস ছড়াচ্ছে রুমে। নিশ্চুপ আবির দৃষ্টি মেঘেতে নিবদ্ধ। মেঘ নিবু নিবু চোখে তাকাতে আবিরের ঘনিষ্ঠতা উপলব্ধি করলো, পুনরায় চোখ বন্ধ করে ফেলেছে। অষ্টাদশী হৃদয় স্পন্দনের মাত্রা বেড়েছে কয়েক গুণ। বেলি ফুলের সুবাসের সঙ্গে আবির ভাইয়ের শরীর থেকে আসা তীব্র ছাঁচালে গন্ধে মাতাওয়ারা হয়ে যাচ্ছে। আবির ভাই এত কাছাকাছি আসায় মেঘের শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে, অজানা শিহরণ বইছে শরীরে। আবিরের আখি চুকলে ঘুম লেপটে আছে, শান্তিময় ঘুমের দেশে নিমগ্ন ছিল আবির। কিন্তু অষ্টাদশীর অনায়েত কর্মকাণ্ডে আবিরের গভীর ঘুমের ব্যাঘাত ঘটেছিল। আবির ঘুম ঘুম চোখে মেঘকে দেখেছে। মেঘ কয়বার ঢোকলে ভয় ভয় চোখ মেলল। চোখাচোখি হলো আবিরের সঙ্গে। লেপের ভেতরে মেঘের শরীর ঘামতে শুরু করেছে, বুকের ভেতর প্রবল ঝড় বইছে। মেঘ চোখ নামিয়ে বলতে চেষ্টা করলো, আমি আমার। আবির এক হাতে শরীরের সম্পূর্ণ ভর ফেলে অন্য হাতের আঙ্গুল দিয়ে মেঘের ঠোঁট স্পর্শ করলো। অমনি মেঘ পাথর বলে গেল। আবিরের দৃষ্টি স্পর্শ কোনোভাবেই কিছু স্বাভাবিক নয়। অষ্টাদশীর মস্তিষ্ক জোরে চিন্তারে ঘুমপাড় খাচ্ছে। কী হতে চলেছে তার সঙ্গে? একদিকে আবির ভাইয়ের কাছে ধরা পড়ার ভয়, অন্যদিকে আবির ভাইয়ের এত কাছে আসা। প্রচণ্ড অস্বস্তিতে ভুগছে মেঘ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে আবির ঘুম কণ্ঠে বলল, নিষেধ মানার অমান্য করার চেষ্টা কেন করেছিস? নিষেধ অমান্য করার শাস্তি তবে দিতেই হচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়েছে। শরীরের কম্পন তীব্র থেকেও তীব্রতর হচ্ছে, ভয়ে নাক ঘামছে। আবির ঠোঁটের ওপর থেকে আঙ্গুল সরিয়ে মেঘের নাকের ঘাম মুছে পুনরায় কাঁধের পাশে হাত রাখলো। মেঘের গলা ভার হয়ে আসছে, কথা আটকে যাচ্ছে। জোরপূর্বক বলল, সরি। এইসব সরি টরিতে আবিরের মন গড়ানো সম্ভব না। আগে সাবধান করেছিলাম, অঘটন ঘটলে আমি দায়ী না। তারপরে কথা মানিসনি, ধ্বংসের দ্বারপ্রান্তে এসেছিস। মেঘ ভয় ভয় বলল, প্লিজ ছাড়ুন। আবির ভ্রু কুচকে বলল, ধরেই তো নি, ছাড়বো কেমন করে? সরুন, আমি যাব। এত সহজে তো ছাড়ছি না ম্যাম। আপনি অপরাধ করেছেন, শাস্তি আপনাকে পেতেই হবে। মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। আজ তার সঙ্গে কী হতে চলেছে সে নিজেও জানে না। এদিকে আবিরের দু হাতে ভর রেখে অষ্টাদশীর মুখোমুখি এগিয়ে যাচ্ছে। দুজোড়া ওষ্ঠের মাঝে শুধু কয়েক সেন্টিমিটার ব্যবধান। মেঘের চোখ বন্ধ, ক্রমাগত কাঁপছে ওষ্ঠদ্বয়। তখনই আবিরের ফোনের রিংটং বেজে উঠল। রিংটংয়ের শব্দে আবির মেঘের কাছ থেকে সরে শোয়া থেকে উঠে বসল। মেঘের এলোমেলো চুলের দিকে আবিরের ফোন। মেঘ মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখল মালা নামে সেভ করা একটা নাম্বার থেকে কল আসছে। ফোন এগিয়ে দিল আবিরের দিকে। মেঘের লজ্জায় লালিত মুখমণ্ডল মুহূর্তে বদলে গেছে, ক্রোধে চোখ দুটি জ্বলছে। মালা নাম দেখেই আবির সাইলেন্ট করে ফোন পাশে রেখে দিয়েছে। মালা আপু রাত বিরেতে আবির ভাইকে কল দেয়, এটা মেঘ সহ্য করতে পারছে না। গা থেকে লেপ সরিয়ে বিছানা থেকে নামতে আবির আলতোভাবে মেঘের হাত ধরে, কিন্তু মেঘ রাগে এক ঝটকে আবিরের হাত ছাড়িয়ে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির তপ্তস্বরে বলল, শাস্তিটা তোরা রইল, পরের বার আর ছাড় দেব না। মেঘ রাগে আবিরের দিকে তাকিয়েছে, দরজাটা ঠাস করে লাগিয়ে রুমে চলে গেছে। মালা আপু আবিরকে পছন্দ করে, হয়তো আবির ভাইও পছন্দ করে না। মিমির বলা ঘটনা যদি সত্যি হয়, তবে মালা আপু হাতে আশিক নামে আবির ভাই লিখে দিয়েছে, আর সেই কাজ মেঘের জন্যই করেছে। মেঘ সবে বুঝতে পারছে, কিন্তু এত রাতে মালা আপুকে কল দেওয়া সে মানেই সে নিতে পারছে না। আজ মেঘ দেখেছে বিধায় রাগ করেছে, সবসময় তো আর সে দেখবে না। তবে কি প্রতিদিনই মালা আপুর সঙ্গে আবির ভাইয়ের কথা হয়? মেঘের রাগ বেরিয়ে চলেছে। মালা আপুর থেকেও আবির ভাইয়ের প্রতি বেশি রাগ হচ্ছে তার। কেটে গেল কিছুদিন। মেঘ ইদানিং আবিরকে ইগনোর করে চলে। আবির ভাইকে দেখে মালা আপুর কথা মনে হয়, রাগে ফুঁসতে থাকে সে। আজ সভাপতি নির্বাচনের সবাই বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়, তবে তানভীরদের ক্ষেত্রে কিছুটা একটু ঝামেলা হয়েছে। যেমন বর্তমান সভাপতি আর তানভীর দুজনের জনপ্রিয়তায় প্রায় সমান সমান, তবে কাজের প্রতি দায়বদ্ধ, কথা বলার দক্ষতা, জনসাধারণের প্রতি আচরণ সব ক্ষেত্রে সভাপতি থেকে তানভীর এগিয়ে আছে। তাছাড়া এমপির পছন্দের প্রার্থী হচ্ছে তানভীর আর আবির দুজনকে বলেছিল এমপি কথা বলে সরাসরি সভাপতি পদ তানভীরকে দিয়ে দেবে, কিন্তু দু ভাইয়ের কেউই রাজি হয়নি। জিতলে নির্বাচন করেই জিতবেন। সকাল সকাল ধরে বেরিয়ে গেছে। বাড়ির মহিলারা যেমন দুশ্চিন্তা করছে, তেমনি তানভীরের আব্বু মোজাম্মেল খানও চিন্তায় আছেন।
হাজার হোক একমাত্র ছেলে বলে কথা, ওপরে যত রাগ দেখাক না কেন, ছেলে যেই কাজ করছে সেটাতে যেন সফল হতে পারে সেই দেওয়া করছেন তিনি। 2 থেকে 3 বার আবিরকে কল দিয়ে খবর নিয়েছেন, সারাদিন না খেয়ে ফলাফলের অপেক্ষা করে বসে আছেন। সন্ধ্যার পর আবির মিষ্টি নিয়ে বাসায় ফিরেছে। আবিরের পেছন তানভীরও প্রবেশ করলো। সোফায় 3 ভাই আদি বসে আছে। মেঘ মিম ডাইনিং রুমে বসে গল্প করছিল। আবির ঢুকতেই ইকবাল খান শুধালেন, খবর কি? আবির হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। 3 ভাই একজিরে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ মিম দুজনে ছুটে এসে তানভীরকে প্রশ্ন করলো, জিতেছ? তানভীর হেসে ওপর নিচ মাথা নাড়ল। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ বোনু। আজ থেকে তো নতুন পরিচয়, তুই জেলা ছাত্রলীগের সভাপতির বোন। মিম গাল ফুলিয়ে প্রশ্ন করলো, আর আমি? তোকে কি আলাদা করে বলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুইও সভাপতির বোন। মিম আস্তে করে বলল, ট্রিট দিবা না? অবশ্যই দেব। আম্মু, বড় আম্মু, কাকে সবাই তানভীরকে শুভেচ্ছা জানালো। তানভীর ভয়ে আছে, কখন জানি আব্বু বা বড় আব্বুর লেকচার শুরু করে দেবেন। আবির মায়ের হাতে মিষ্টির বক্সগুলো দিয়ে সবাইকে মিষ্টি দিতে বলল। তানভীর সিঁড়ি পর্যন্ত যেতেই মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, মিষ্টি ভাবি কেন দিবে? তানভীরের উচিত সবাইকে মিষ্টি মুখ করানো। তানভীর আটকে উঠল, আব্বু তাকে মিষ্টি খাওয়াতে বলছে, ভাবা যায়। তানভীর হাসি মুখে মিষ্টির বক্সগুলো থেকে একটা বক্স নিয়ে নিচে হাতে বড় আব্বু, আব্বু, কাকামণি, বড় আম্মু, আম্মু, কাকিয়া, আবির, মেঘ, মিম আদি সবাইকে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিয়েছে। সেই সঙ্গে বড় আব্বুর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেছে। তানভীর ভেবেছিল রাজনীতির জন্য তাকে নিজের বাড়িতে সবসময় চোরের মতো চলাফেরা করতে হবে, অথচ আব্বু, বড় আব্বু এত সুন্দর করে সাপোর্ট দিচ্ছেন। সে যে অনুভূতিহীন হয়ে যাচ্ছে না। মেঘ রুমে গিয়ে তানভীরের সঙ্গে একটা ছবি পোস্ট করলো। ফেসবুকে অভিনন্দন পোস্ট করেছে। সেই পোস্টে মেঘের সঙ্গে সব বান্ধবীরা লাইক কমেন্টস করেছে। বর্ণা কংগ্রেচুলেশন লিখে পোস্ট করেছে। পরক্ষণেই মনে হলো তানভীর ভাইকে কল করে বলা উচিত, কিন্তু সাহস পাচ্ছে না। কি না কি মনে হবে এসব ভেবে অবশেষে কল করলো। প্রথমবারই রিসিভ করলো না, দ্বিতীয়বার রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে কল দিলে? কংগ্রাচুলেশন। তানভীর ঠাট্টা স্বরে বলল, বাহ, তুমি আমায় অভিনন্দন জানাবে, এটা তো কল্পনাই করতে পারছি না আমি। না মানে মনে হলো জানানো উচিত। যাক বাবা, মনে তো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এখন রাখি। শোনো। জি বলুন। আগামীকাল ফ্রি আছো? কেন? ছোটোখাটো একটা ট্রিট দিতাম। শুধু শুধু ট্রিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। শোনো মেয়ে, ট্রিট দেওয়া কখনই প্রয়োজনের আওতায় পড়ে না, এটা যার যার ইচ্ছে থেকে আসে। বিকেলে কল দেবো, রেডি থেকো। শোনেন। বলো। আমি কিন্তু একা যাব না। তো কাকে নিয়ে আসবা? তীর দিলে মেঘ আর আমাকে একসঙ্গে দিতে হবে, আমি একা যাব না। ঠিক আছে, তো আমাদের ক্লাস শেষ হওয়ার আগে আমি ভার্সিটির সামনে থাকবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। কল কেটে বর্ণা মেঘকে কল দিয়ে সব কিছু জানিয়েছে। মেঘ আর বর্ণা দুজনে আজ সকাল সকাল বেরিয়েছে। তানভীরের জন্য গিফট কিনবে, সেটা রাতেই প্ল্যান করে রেখেছিল। দুজনে ঘুরে ফিরে গিফট কিনে তারপর ভার্সিটি এসেছে। ততক্ষণে সাদিয়া, মিষ্টি, মিরহাজ, তামিম চলে এসেছে। একটা কথা বলে মেঘ আর বর্ণা ক্লাসে চলে গেছে। মিরহাজ, তামিম দুজনে বাইরে দাঁড়িয়ে আছে। মিরহাজের মেঘকে প্রথম থেকে পছন্দ হলেও তামিম বর্ণার ওপর ওরকমভাবে ক্রাশ খায়নি। তবে মিরহাজ আর তামিম সর্বক্ষণ একসাথে থাকে। দুই বন্ধুর কথা বলতে বলতে একসময় কথা উঠলো বর্ণার বিষয়। মিরহাজ আর তামিম যেমন বেস্ট ফ্রেন্ড, মেঘ আর বর্ণাও তেমন বেস্ট ফ্রেন্ড। মিরহাজ যেহেতু মেঘকে পছন্দ করে, তাদের সম্পর্ক হলে, সে সাথে বর্ণা তামিমের জুটি হলে তাদের বেশ মানাবে। এসব ভেবে মূলত বর্ণার প্রতি কিছুটা সিরিয়াস হয়েছে সে। এখন মিরহাজ তামিমকে বোঝাচ্ছে যেন বর্ণাকে আজকেই প্রপোজ করে। মেঘ যেহেতু আবিরকে পছন্দ করে, তাই মেঘকে হঠাৎ প্রপোজ করতে গেলে কখনোই মারবে না, বরং বন্ধুতে ভেঙে যেতে পারে। তবে বর্ণার এখন পর্যন্ত কারো প্রতি কোনো কিছুই শোনেনি সে, তাই মিরহাজ তামিমকে এক প্রকার জোর করেই যেন বর্ণাকে প্রপোজ করে। ক্লাস শেষ হওয়া মাত্রই মেঘ আর বর্ণা গল্প করতে করতে বেরিয়ে পড়েছে। তামিমও তাদের সঙ্গে হাঁটছে। একসময় তামিম বর্ণাকে বলল। দুজনেই থেমে গেল। বর্ণা স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কিছু বলবি? হ্যাঁ, বল। দেখ বর্ণা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারছি না। তোর সঙ্গে প্রায় অনেক দিন বন্ধুত্ব, তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার প্রতি তোর অন্যরকম অনুভূতি কাজ করছে, সেটা বন্ধুত্ব থেকে বেশ কিছু। তুই যদি আগে রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হা করে তাকিয়ে আছে। প্রথমবারের মতো কেউ বর্ণাকে প্রপোজ করছে দেখে মেঘ খুব মজা নিচ্ছিল। কোচিং চলাকালীন বর্ণা বলেছিল, প্রেম করলে ভার্সিটিতে উঠেই করব। ভার্সিটিতে একটার প্রপোজ প্রথমেই পেয়েছে সে।
বন্যা কিছুক্ষণ নীরব থেকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে শুরু করলো, তোর মনে অনুভূতি জেগেছে তা আমায় জানিয়েছিস, কিন্তু আমার মনে তোর প্রতি কোনো অনুভূতি নেই। আমি এখন কোনো রকম সম্পর্কে জড়াতে চাই না। আমার সমবয়সী কোনো ছেলে মেয়ের সাথেই নয়। তোকে বন্ধু ভেবেছি, সবসময় তাই ভাববো। এর থেকে বেশি কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না। সরি। বন্যা চলে যাচ্ছে। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। সে বন্যার পিছু নিল। তামিম ছেলে হিসেবে খারাপ না, দেখতে মাশাআল্লাহ, দুজনে মানাবেও ভালো। মেঘ ভেবেছিল হয়তো বন্যা রাজি হয়ে যাবে, না হয় ভাবার জন্য সময় নেবে, কিন্তু সরাসরি না বলে চলে আসবে সেটা ভেবেই মেঘ অবাক হয়ে গেছে। মেঘ গেট পর্যন্ত ছুটে আসতেই তার মেয়েকে দেখলো, আচ্ছে গাড়ি নিয়ে এসেছে। মেঘকে ছুটে আসতে দেখে গম্ভীরভাবে প্রশ্ন করলো, ছুটছিলি কেন? এমনি। মনের চোখে মুখে কিঞ্চিত রাগ। তানবীর দুজনকে এক পলক দেখলো, পুনরায় প্রশ্ন করলো, কিছু হয়েছে বনু? কোনো সমস্যা? না না, সমস্যা নেই, বল কি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের একটা বেস্ট ফ্রেন্ড বন্যাকে মাত্রই প্রপোজ করেছিল। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।